চলুন সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়ি। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা ব্যাপার নিয়ে কথা বলবো যেটা শুনলে আপনি হয়তো একটু অবাকই হবেন। ২,৫০০ বছরের পুরনো একটা কাঠামোর গল্প। আচ্ছা বলুন তো, একটা আদর্শ জায়গায় কাকে বেশি সম্মান দেওয়া উচিত? যিনি বয়সে বড়, নাকি যার জ্ঞান আর প্রজ্ঞা বেশি? এই চিরন্তন দ্বন্দ্বের উত্তরই আজ আমরা খুঁজব। তো আজ আমরা মূলত যে বিষয়গুলো দেখব, প্রথমে বুদ্ধের নিজস্ব মানদণ্ড, এরপর প্রজ্ঞার শ্রেষ্ঠত্ব, বর্তমান সংঘে জ্যেষ্ঠতার কী প্রভাব, আদর্শ থেকে সরে আসার পরিণাম এবং সবশেষে একটা গঠনমূলক আত্মসমালোচনা। ব্যাস এই তো। শুরুতেই চলুন ফিরে যাই একদম প্রথম পর্বে, বুদ্ধের মূল্যায়নের মানদণ্ড বা ঐতিহাসিক আদর্শে। দেখুন, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, বুদ্ধ কিন্তু মানুষকে কখনো কেবল বয়স, বংশ, সামাজিক স্ট্যাটাস বা কতদিন ধরে সে ভিক্ষু জীবন পার করছে এগুলোর ভিত্তিতে মাপেননি। একদমই না। তার ক্রাইটেরিয়া ছিল সম্পূর্ণ আলাদা। প্রজ্ঞা, চারিত্রিক দৃঢ়তা, ধম্মের গভীর অনুধাবন, লিডারশিপ স্কিল আর মানুষের কল্যাণে কে কতটা কাজ করছে, এগুলোই ছিল সম্মানের আসল ভিত্তি। মানে আপনি কত বছর ধরে আছেন সেটা প্রধান বিবেচ্য ছিল না। এখন আপনার মনে হতেই পারে, এই মেধাভিত্তিক সিস্টেমের সবচেয়ে বড় প্রমাণ কারা? চলুন দ্বিতীয় পর্বে আমরা সেই দুই মহামানবের দিকে তাকাই। আপনারা স্ক্রিনে যে বাস্তবসম্মত ছবিগুলো দেখছেন, এরা হলেন সারিপুত্র আর মহামোদগলায়ন। বুদ্ধের কাছে আসার আগেই কিন্তু তারা বেশ নামকরা সাধক ছিলেন। বুদ্ধ তাদের এই অসাধারণ প্রজ্ঞা আর ধ্যানের গভীরতা এক দেখাতে চিনে ফেলেছিলেন। কোনো রকম অপেক্ষা ছাড়াই, মানে বছরের পর বছর সিনিয়রিটি অর্জনের জন্য বসিয়ে না রেখে, বুদ্ধ তাদের সরাসরি অগ্রশ্রাবক বা প্রধান শিষ্যের মর্যাদা দিয়ে দেন। সারিপুত্র হলেন প্রজ্ঞায় শ্রেষ্ঠ, আর মহামোদগলায়ন আধ্যাত্মিক শক্তিতে শ্রেষ্ঠ। স্রেফ যোগ্যতার কদর, বুঝলেন? কিন্তু ২,৫০০ বছর আগের সেই অসাধারণ আদর্শ থেকে এবার যদি আমরা একটু আজকের দিনে চোখ রাখি, একটা বিরাট প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। আমরা কি আসলেই সেই আদি মানদণ্ডগুলো আজও ধরে রাখতে পেরেছি? কি মনে হয় আপনার? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা চলে এলাম তৃতীয় পর্বে, বর্তমান সংঘে জ্যেষ্ঠতার প্রভাব। ব্যাপারটা একটু খুলে বলি। এখানে সবচেয়ে মজার কনসেপ্টটা হল বর্ষাবাস বা ভাস্সা। বর্তমানে সংঘনায়ক বা প্রধান নির্ধারণে এটাই হয়ে দাঁড়িয়েছে মেইন ফ্যাক্টর। সোজা কথায়, একজন ভিক্ষু কতগুলো বর্ষাকালীন সাধনা বা বর্ষাবাস কমপ্লিট করেছেন তার ওপর বেস করে তার সিনিয়রিটি মাপা হয়। এটা অনেকটা আমাদের বর্তমান কর্পোরেট জবের মতো, কার কত বছরের এক্সপিরিয়েন্স সেটার হিসাব কষা, একটা আদ্যপান্ত যান্ত্রিক প্রক্রিয়া। এবার একটু পাশাপাশি তুলনা করে দেখুন। একদিকে সেই ঐতিহাসিক আদর্শ, যেখানে প্রজ্ঞাই শেষ কথা, আর অন্যদিকে আমাদের বর্তমান রিয়ালিটি, যেখানে বর্ষাবাসের সংখ্যা বা বয়সী সব। এর রেজাল্ট কি হচ্ছে জানেন? ধরুন, একজন ভিক্ষু প্রজ্ঞায় বা মানসিক কাজে দারুণ অবদান রাখছেন, কিন্তু স্রেফ ওই অফিসিয়াল সিনিয়রিটি না থাকার কারণে তিনি যথাযথ মূল্যায়নই পাচ্ছেন না। আবার উল্টো দিকে, স্রেফ অনেক বছর ধরে টিকে থাকার কারণে অনেকেই বিরাট মর্যাদা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু একটা বিশাল গ্যাপ। স্ক্রিনের এই কথাগুলো একবার ভাবুন তো। যদি শুধু বর্ষাবাসী প্রধান মানদণ্ড হয়ে যায়, তখন পদ থাকে কিন্তু প্রভাব থাকে না। কথাটা একদম ১০০% সত্যি। অভিজ্ঞতার দাম অবশ্যই আছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু শুধু সময় পার করাটাই যদি মূল যোগ্যতা হয়ে দাঁড়ায় আর প্রকৃত জ্ঞান বা প্রজ্ঞা সাইডলাইনে চলে যায়, তাহলে ওই কাঠামোর আসলে কোনো প্রাণ থাকে না। স্রেফ একটা পদ পড়ে থাকে, মানুষের জীবনের উপর তার কোনো পজিটিভ ইম্প্যাক্ট থাকে না। আর এই যে মূল আদর্শ থেকে আমরা সরে এলাম, এর তো একটা দাম দিতে হবে, তাই না? সেটাই দেখব আমাদের চতুর্থ পর্বে, আদর্শ থেকে বিচ্যুতির পরিণাম। এই সবচেয়ে খারাপ দিকটা হলো, সমাজে প্রকৃত জ্ঞান চর্চা করা মানুষের সংখ্যা দিন দিন কমছে। মানুষকে বাস্তব জীবনের দুঃখ বা আত্মশুদ্ধির শিক্ষা দেওয়ার বদলে এখন বেশি ফোকাস করা হচ্ছে কেবল বাহ্যিক আচার অনুষ্ঠান আর অলৌকিক সব গল্পে। মানুষও পারলৌকিক সুখের প্রলোভন আর পুণ্যের লোভে পড়ে অন্ধের মতো দৌড়াচ্ছে। এমনকি কিছু ক্ষেত্রে সোশ্যাল স্ট্যাটাস আর ভোগবিলাসের একটা অঘোষিত প্রতিযোগিতাও শুরু হয়ে গেছে। ধর্মটা যেন জীবনের প্র্যাকটিস না হয়ে স্রেফ কিছু উপদেশের প্যাকেজ হয়ে দাঁড়িয়েছে। তাহলে উপায়? এই অবস্থা থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে চলুন যাই আমাদের শেষ পর্বে, আত্মসমালোচনা ও সত্যের অনুসন্ধান। আচ্ছা, একটা কথা এখানে ক্লিয়ার করে দিই।
এই যে আমরা এতক্ষণ ধরে সিস্টেমের সমালোচনা করছি, এটা কিন্তু মোটেও বুদ্ধ, সংঘ বা ধর্মের বিরুদ্ধে যাওয়া নয়, একদমই না। স্বয়ং বুদ্ধ কিন্তু কখনোই কাউকে অন্ধের মতো ফলো করতে বলেননি। তিনি সবসময় বলেছেন, আগে যাচাই করো, আত্মসমালোচনা করো, তারপর সত্য গ্রহণ করো। তাই এই যে আলোচনাটা আমরা করছি, এটা কিন্তু বুদ্ধের সেই অরিজিনাল আর প্র্যাকটিক্যাল শিক্ষারই একটা বড় অংশ। তো ব্যালেন্সটা আবার ফেরানো যায় কিভাবে? সংঘ যদি তার সেই পুরনো প্রাণশক্তি আবার ফিরে পেতে চায়, তাহলে কয়েকটা স্টেপ খুব জরুরি। শুধু খাতা কলমে সিনিয়রিটি নয়, প্রজ্ঞা, শীল আর সত্যিকারের মানবিকতাকেই আবার ওই মূল্যায়নের কেন্দ্রে বসাতে হবে। নিয়মকানুন তো থাকবেই, কিন্তু তার সাথে জীবন্ত ধর্মচর্চার একটা পারফেক্ট ব্যালেন্স দরকার। আমরা কিন্তু একদম শীষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যাই। একটা সমাজ বা সংগঠন কি স্রেফ বয়সের ভার আর নিয়মকানুনের ওপর ভর করে অনন্তকাল টিকে থাকতে পারে, নাকি সময়ের সাথে সাথে প্রজ্ঞা আর যোগ্যতার সেই আদি ও অকৃত্রিম আদর্শে ফিরে যাওয়াই আমাদের একমাত্র পথ? এই প্রশ্নটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। চারপাশের জগৎকে একটু বাস্তবসম্মত চোখে দেখতে শিখুন, প্রশ্ন করতে শিখুন। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।